হ্যালো বন্ধুরা, ওয়েলবিং উইথ সুরভি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমাদেরকে প্রত্যেককে বলেছিলাম যে আমরা নতুন নতুন পডকাস্টে নতুন নতুন অতিথিদের নিয়ে ফেরত আসব। আজকে আবার কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের আরেকজন বিশেষ অতিথি। তোমরা হয়তো অনেকেই চেনো। আজকে আমাদের ওয়েলবিং উইথ সুরভির আলোচনায় রয়েছে শাশ্বতীদি। শাশ্বতীদির সাথে কথা বলার আগে তোমাদেরকে বলবো, যারা নতুন দেখছো আমাদের ভিডিও তাদেরকে বলবো যে একটু সাবস্ক্রাইব করে নাও। আর সেই সঙ্গে যারা সঙ্গে অলরেডি এতদিন ধরে রয়েছো তাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট করতে থাকবে। তোমাদের প্রশ্নগুলো কিন্তু এই পডকাস্টকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা চলে আসছি শাশ্বতীদির কাছে। শাশ্বতীদিকে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছো। আমি দিদিকেই বলবো একটু দিদির সম্পর্কে বলতে। তুমি বলো দিদি, তুমি কি কি করো, তোমার সবটা। নমস্কার, আমার নাম শাশ্বতী দেব। আমি একটি হাই স্কুলে পড়াই, জিওগ্রাফি টিচার, এবং আমার প্যাশন হচ্ছে নাচ। আমার ছেলে মেয়ে রয়েছে, আমি একজন মা। আর এই সামান্য পরিচয় তোমরা দিদি যেটা ছোট্ট করে বললো সেটা হচ্ছে দিদি একজন নৃত্যশিল্পী। কিন্তু আমার মনে হয় শিওর তোমরা যারা দেখছো তাদের মধ্যে অনেকেই দিদিকে চিনে ফেলেছো। বিভিন্ন প্ল্যাটফর্মে দিদিকে আমরা দেখতে পেয়েছি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বড় বড় প্ল্যাটফর্মে কিন্তু দিদি নৃত্য নিয়ে দিদি হাজির থেকেছেন। জানতে চাই যে তুমি এখনো আমাদের আজকে মূল কথাই তোমার নাচকে কেন্দ্র করে হবে। তার কারণ আমরা মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করি আমরা মনে করি যে ডান্স একটা থেরাপির মতো কাজ করে। তো শুরুতেই তোমাকে একটুখানি বলবো যে এই যে নাচ, এই নাচের জার্নি নিয়ে তুমি এখনো পর্যন্ত কোথায় কোথায় পৌঁছেছো, কোন কোন প্ল্যাটফর্মে? অ্যাচিভমেন্ট তো ধরো কম বেশি রয়েছে আমার ঝুলিতে খুব ছোটবেলা থেকে। কারণ আমার বাবা নিজে আর্টিস্ট ছিলেন এবং আমাকে ছোটবেলা থেকেই নাচের জগতে উনি হাতে ধরে নিয়ে আসেন। মার সঙ্গ এবং বাবার পরিচর্যা এই দুটোই আমি পেয়েছি খুব ছোটবেলা থেকে। আমি রাজ্য সঙ্গীত একাডেমি থেকে পুরস্কার পেয়েছি। তারপরে রবীন্দ্রভারতের সোসাইটিতে একটা কম্পিটিশন হয় যেটা জোড়াসাঁকোতে হয়, তো সেটাই রবীন্দ্র নৃত্য এবং কাঠ থেকে আমি ফার্স্ট হয়েছিলাম এবং গোল্ড মেডেল পেয়েছিলাম। তারপর যখন বৃহত্তর ক্ষেত্রে আমি ধরো যাই, মানে আমি তিনটে রিয়েলিটি শো করেছি। একটা ছিল সনি টিভিতে বুগি বুগি, যেখানে আমি সেকেন্ড পজিশনে ছিলাম। তারপর করেছিলাম হচ্ছে ডান্স ইন্ডিয়া ডান্স, যেটা আমাকে জিতে, তো যেটা আমার কেরিয়ারকে অনেকটা ফ্লিপ করে এবং আমি একটা ভালো এক্সপোজারও পাই। এবং বহু মানে স্বপ্নের যে শিল্পীদের আমরা মানে কল্পনা করি বা তাদেরকে দেখতে চাই, তাদের অনেকের সাথেই আমি স্ক্রিন শেয়ার করেছি। যেমন ধরো শাহরুখ খান, যেমন ধরো মাধুরী দীক্ষিত। कोई ऑडिशन फेस करती हूँ, किसी भी गाने पे अच्छे से डांस करना था तो मुझे आपके गाना ही चुनना है, क्योंकि मुझे पता है आप अगर जुड़े रहोगे ना, आप इतने लकी हो मेरे लिए,
तो बहुत सक्सेसफुल हो ही जाएगा। और आपको याद करके जो भी मैं करूंगी। थैंक यू डार्लिंग। ये आप पैर नीचे नंद को लाल सोठीत, नंद को लाल सोठीत, बरबस मोरे लाजली, लाजली, लाजली। तो मैं इनको यही कहूंगी कि आपने मुझसे कहा था कि आपके हिस्ट्री में है कि जब भी आपने गाना परफॉर्म किया है आप सिलेक्ट हुई हैं, और आज भी आप सिलेक्ट हुई हैं। স্যার, তো এদের সকলের সাথে একই মঞ্চে কাজ করাটা আমার জন্য একটা বিশাল ব্যাপার ছিল, এবং আফটার সেটা আমি বাড়িতে একটা ইনস্টিটিউট করি এবং সেখানে বাচ্চাদের নিয়ে কাজ করি। 2023-এ আমি বিশ্ববঙ্গ সম্মেলনের জন্য আমন্ত্রিত শিল্পী হিসাবে আমেরিকাতেও গিয়েছিলাম। তো এই আমরা মানে চেষ্টা করে যাই যাতে কাজটা কন্টিনিউ করতে পারি। তুমি একটা ডান্স ইনস্টিটিউট চালাও, হ্যাঁ। কি নাম এবং কতজন স্টুডেন্ট এখন তোমার আছে? আমি যে ইনস্টিটিউটটা চালাই তার নাম হচ্ছে শাশ্বত ধারা। আচ্ছা, কি সুন্দর নাম। আমার বাবার দেওয়া নাম। বাবা চেয়েছিলেন যে নামটার কোথাও যাতে আমি জুড়ে থাকি, যেটা তুমি একদিকে টিচার, একদিকে তোমার নাচের জগতে এত বিরাট একটা মানে বিস্তার, সেই সঙ্গে তুমি বাড়ি বাচ্চা সবকিছু সামলাও। তো এখানে তোমার ব্যালেন্স কি করে করো? আসলে না, মানে ছোটবেলায় যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তার ঠিক 2 দিন আগেও আমি নাচের একটা অনুষ্ঠান করতে গেছিলাম। আচ্ছা, তো আমাকে দেখে আমাদের তৎকালীন যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন আমার বাবাকে বললো, ও এবার মাধ্যমিক দিচ্ছে না? তা বাবা বললো হ্যাঁ দিচ্ছে। বলছে 2 দিন পরে পরীক্ষা, মানে লিটারেলি 2 দিন, ওকে আপনি নাচ করতে নিয়ে এসছেন, তাও ওর অনুষ্ঠানে? আমার বাবা বললো ওর পরীক্ষা বলে কি ও চান করবে না, ও খাবে না, ও ঘুমাবে না? তাহলে নাচটাও তো সেরকমই একটা জীবনের অংশ, তার জন্য আলাদা করে মানে সময় দিচ্ছি এটা তো ভাবার কোনো দরকার নেই। তো মানে আমি হচ্ছে এইরকম বাবা মার কাছ থেকে আচ্ছা, মানে মানে সাপোর্টটা তোমার দারুণ। হ্যাঁ, এবং তারা মানে এত স্মার্ট ছিল, মানে সত্যি কথাই আমার বলতে আমি বাধ্য। তারা আমাকে সবসময় এটা বুঝিয়েছে যে এটা তোমার ভালোবাসা, এটা তোমার শ্বাস নেওয়ার জায়গা। তো শ্বাস নেওয়ার তো নির্দিষ্ট কোনো সময় হয় না, সেই জন্য কোনোদিনই নাচটাকে না আমার কাছে কোনো বাড়তি কিছু মনে হয়নি। বরঞ্চ কেউ যখনই আমাকে নাচ করতে দেবে না, এই ফিলিংসটা দিয়েছে, আচ্ছা, তখনই আমি সাফোকেটেড হয়ে গেছি। এটা একটা তুমি খুব সুন্দর বললে যে তোমার এটা শ্বাস নেওয়ার জায়গায় শিক্ষাটা তুমি পারিবারিকভাবে পেয়েছো এবং নিজে সেটাকে বিশ্বাস করো এবং সেই জীবনটাই বাঁচো। তো এই যে আমাদের এখন তো বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, ইমোশনাল সমস্যা যেগুলো রয়েছে, তাতে বিভিন্ন ধরনের থেরাপি নিয়ে আমরা কথা বলি। তো ডান্সকেও একটা মুভমেন্ট হিসেবে, একটা থেরাপি হিসেবে আমরা দেখে থাকি। তো এই জায়গাটাতে তুমি আমাদেরকে কি ধরনের টিপস দিতে পারো যে ডান্স কিভাবে আমাদেরকে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো থেকে মুক্ত করে? এটা তোমার লাইফের এক্সপিরিয়েন্স থেকেই যদি বলো তুমি। দেখো, যদি মানে সায়েন্টিফিক্যালি বলি তাহলে নাচ তো এমন একটা এক্সারসাইজ বা এমন একটা কাজ যেটা করলে তোমার শরীর এবং মন দুটোই খুব ভালো থাকবে, মানে সায়েন্টিফিক্যালি। আর যদি আমি ইমোশনকে দিয়ে বলি তাহলে আমরা বলবো আমরা যখন আমাদের প্যাশনকে ফলো করি তখন সব থেকে বেশি আমরা ভালো থাকি। তুমি যে কাজটা করতে ভালোবাসো, তুমি যদি সেই কাজটা করতে পারো তাহলে তোমার স্যাটিসফ্যাকশন লেভেল ভালো থাকবে। আর তুমি যদি নিজে স্যাটিসফাইড হও না, তুমি যে কোনো কাজকে স্যাটিসফাইড করতে পারবে। ঠিক। হ্যাঁ, তো আমার মনে হয় ওটাই হচ্ছে ব্যাপার। মানে আমি ওটাকে কোনোদিনই এটা ভাবি না যেটা আমার টাস্ক, ওটা আমার লাইফ, ওটা আমার ভালোবাসা। তো সব কিছুকে আমি ওটার নিরিখে ব্যালেন্স করি, এবং আমি সত্যি বলছি আমার না পার্টিকুলার কোনো গোল নেই যেখানে আমাকে পৌঁছতে হবে। আচ্ছা, আমি মনে করি না জীবনটা একটা জার্নি, জার্নিটাই হবে এত সুন্দর যে আমাদের কোথাও না সেরকম পৌঁছানোর কোনো ব্যাপার নেই, কোনো তাড়া নেই, খুব কম্পিটিশন নেই, না পাওয়ার হতাশা নেই। এবং আমার মনে হয় সেই ফেজটায় যদি তুমি আসতে পারো তাহলে তুমি কাজটা করে যেতে পারবে।
কারণ ওই কাজটার মধ্যে থাকাটাই হচ্ছে তোমার আনন্দ, ওটুকুই পাওয়া। একদম। এখন ভেরি রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে ভীষণ ইয়াং লাইফের মধ্যে হতাশা হুম। এবং মানে তুমি যেটা বললে যে কোথাও মানে অপ্রাপ্তিটাও নেই আমাদের মধ্যে। তুমি কি মনে হয় যে রিসেন্ট জেনারেশন যেগুলো রয়েছে এই সময়ে ওরা অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি কি বলবো মানে হারটা স্বীকার করতে না পারা, এই জায়গাগুলো উঠে আসছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে। সেখানে কি আমাদের ডান্সের মতো এই জিনিসগুলোকে আরেকটু প্রমোট করার জন্য পেরেন্টসদের মানে প্রমোট নয় মানে লাইফস্টাইলের ভেতরে নিয়ে আসার জন্য কি আমাদের পেরেন্টসদের একটু সচেতন হওয়া দরকার? দেখো, আমার মনে হয় এখানে আমাদের বাবা মা হিসাবে, মানে আমিও যেহেতু দুটো বাচ্চার মা, সেহেতু আমি বলবো বাবা মা হিসাবে আমাদের না একটা বড় কর্তব্য আছে। তোমাকে বাচ্চাকে প্রথমেই বোঝাতে হবে তুমি যে প্যাশন, এটা তোমার প্যাশন, এবং প্যাশনটা তুমি ফলো করছো নিজের জন্য। তুমি কোনো কাজ প্রথমে নিজের জন্য করো, তারপর সেই কাজটাতে তুমি যদি ভালো হও তখন অটোমেটিক্যালি সেটা আরেকজন বা দর্শক রিলেট করবে। কিন্তু তুমি যদি কোনো ধরো সস্তা পাবলিসিটি বা পার্টিকুলার কোনো গোলের জন্য কোনো কাজ করো এবং সেই গোলটা তুমি অ্যাচিভ না করতে পারো, তাহলে কিন্তু তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো আমার মনে হয় প্রথম হচ্ছে তুমি যে জিনিসটাকে ভালোবাসো সেটা তুমি করো এবং করে সেখান থেকে তুমি আনন্দ পাও। যখন তুমি সত্যি আনন্দ পাবে তখন কিন্তু তুমি সেই কাজটা করেও যেতে পারবে এবং কোথাও না কোথাও তুমি সেই কাজটাতে স্পেশালও হবে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং মানে এক্সপিরিয়েন্স শেয়ার করি। বিভিন্ন স্কুলে আমি কাজ করতে যাই। এখন এই যে রিলসের দুনিয়া হয়েছে না, মানে ওই 15 সেকেন্ডের নাচটাকেই বা ওই অ্যাক্টিংটাকেই মনে করছে যে এটাই বোধহয় জীবন, স্কিল, হ্যাঁ। এটাই বোধহয় স্কিল। তো সেটা নিয়েও কিন্তু একটা অদ্ভুত ধরনের সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড একটা মানসিকতা, ওই একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট ওদের ভেতরে আমাদের যে হ্যাপি হরমোনগুলো মানে ডোপামিনটাকে হাই করে দিচ্ছে, এগুলো ওরা বলছে। এখনকার দিনের বাচ্চারা কিন্তু এই টার্মগুলো জানে। জানি। তো সেখান থেকে একজন শিক্ষিকা এবং নৃত্যের শিক্ষিকা হিসেবে তুমি যদি একটু ইয়াং জেনারেশনের জন্য এই রিলসের বাইরে বেরিয়ে মানে কিভাবে আমাদের এটা তালিম নেওয়া এবং সেটার থেকেই জীবনযাপনের ভেতরে এটাকে নিয়ে আসা যেতে পারে, যদি দুটো টিপস দাও তার উপরে। দেখো, আমি ব্যক্তিগতভাবে মনে করি কি বলতো, জীবনে না হার জিত বলে কিছু হয় না। জীবনে হয় কেউ জেতে, আদারওয়াইজ কেউ শেখে। মানে হার বলে কিছু হয় না। তুমি ধরো কোনো কিছু অ্যাচিভ করতে চাইছো, তুমি সেটা পেলে মানে তুমি জিতলে। ধরো তুমি সেটা পারলে না, তাহলে তোমার কাছে অপশন থাকলো শেখার। একদম। তুমি যদি সেটা করতে পারো তাহলে কিন্তু হার বলে কিছু হয় না, ফ্রাস্ট্রেশনও আসে না। এবার হ্যাঁ, নিশ্চয়ই আমাদের মন খারাপ থাকবে, কিন্তু সেটাকে জয় করে ফেলাটাই হচ্ছে বড় ব্যাপার। নিজের আনন্দের জন্য করো, নিজের আনন্দের জন্য বাঁচো, পার্টিকুলার কিছুর জন্য নয়। তাহলে কি হবে বলতো, সেই জিনিসটা না থাকলে খুব সহজেই মন খারাপ, ডিপ্রেশন এগুলো চলে আসবে। আর আমার মনে হয় এখানে না বাবা মারও কিন্তু একটা খুব বড় ভূমিকা আছে। বাবা মাকেও কিন্তু নিজের ধরো অপ্রাপ্তিগুলো সন্তানের উপর চাপিয়ে দেওয়া, সেই কাজটা কিন্তু করা যাবে না। বা তাকে বকাবকি, এই তো তুই কম্পিটিশনে গেলি, কেন হতে পারলি না, দেখ অমুকে হয়েছে, এই যে ব্যাপারগুলো আসলেই না সন্তান না চাইলেও ওই প্রতিযোগিতায় চলে এলো। এর দরকার নেই। প্রতিটা সন্তান অনন্য, প্রতিটা সন্তান বিশেষ, প্রতিটা সন্তানের আলাদা না আলাদা কিছু গুণ নিয়ে সে জন্মায়। আমরা অ্যাজ এ বাবা মা সেই গুণগুলোকে এক্সপ্লোর করব এবং সবসময় ওদের বলবো তোদের পাশে আমরা আছি। ওদের লড়াইটা ওদেরকেই করতে দিন, শুধু আপনারা থাকুন। যদি ওরা পড়ে যায় আপনারা যেন সেই ব্যাকআপটা দিয়ে তুলে দেন। দারুণ দারুণ কথা বললে। তো আমাদের আরেকটা কথা আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়াল। আমার যদি কোনো স্বপ্ন থাকে সেটার দায়ভার কিন্তু একান্তই আমার নিজেকে করতে হবে। আমি যদি আমার সন্তানকে সত্যি কিছু শেখাতে চাই, আমি এটা মনে করি আমি সেটাকে নিজে করব। আমি যেমন, আমার সন্তান আমাকে ইমিটেট করবে। তো তুই এটা করিস না, ওটা করিস না, সেটা না বলার থেকে, তুই ফোন ঘাটিস না না বলার থেকে আমি ফোন কম ঘাটবো, তো অটোমেটিক্যালি ও সেটাকেই কপি করবে। আমাদের চ্যানেলটা তোমরা যারা দেখছো একটুখানি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তোমরা করো। লাস্ট কোয়েশ্চেন শাশ্বতীদির জন্য যেটা আসবো সেটা হচ্ছে, এতক্ষণ আমরা শুনলাম ভীষণ ইয়াং অ্যাডাল্টসদের কথা, বাচ্চাদের কথা, কিন্তু রিসেন্টলি একটা ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি যে যারা ধরো দীর্ঘদিন ধরে মা সংসার এই সমস্ত করে হাঁপিয়ে উঠেছে কিন্তু নাচ করতে চাইতো,
তাদের কাছে নাচটা এখন কিন্তু এটা ট্রেন্ড ঠিক বলবো না, কিন্তু বহু মানুষের এগিয়ে আসা, বহু মানুষের এগিয়ে আসা। তো এই জায়গাটা তোমার কেমন লাগে, মানে এটা নিয়ে তোমার কি বলা এইটা আছে? নিয়ে না আমার দুর্দান্ত লাগে। মানে আমি তোমাকে সত্যি বলছি, আমার কাছে যখন বাচ্চারা শিখতে আসে আমার তো খুব আনন্দ হয়, কিন্তু যখন দেখি বাচ্চার সাথে তার মাও বলছে দিদি এরকম আমার কাছে আছেও, আচ্ছা, যে দিদি আমিও কিন্তু শিখবো, তখন আমার ভীষণ আনন্দ হয়। তার কারণ হচ্ছে সে যে বয়সেই রয়েছে সে নতুন করে শুরু করার কথা ভাবছে। আমাদের কিন্তু শুরু করার কোনো বয়স হয় না। আমি মনে করি যতক্ষণ না আমরা শেষ নিঃশ্বাস ফেলছি তার আগের দিন পর্যন্ত আমাদের কাছে সুযোগ থাকে, মানে আমি এটা বিশ্বাস করে ভালোবাসি। এবং এটা থাকলে যেটা হবে তুমি খুব পজিটিভ থাকতে পারবে এবং যেটুকু মুহূর্ত আমরা পাচ্ছি সেটুকু আনন্দ করে বাঁচতে পারবো। তো ওই যে মারা যখন আমাকে অ্যাপ্রোচ করে দিদি আমি শিখবো, ওটা আমার বেস্ট লাগে এবং আমি তাদেরকে খুব এনকারেজ করি এবং আমার তরফ থেকে যেটুকু হেল্প আমি করতে পারি আমি করি, আমার ভালো লাগে। তো আসুন, আমাদের নাচের কোনো বয়স নেই, দিদির কাছ থেকে আমরা শুনলাম যে নাচ এমনই একটা জিনিস যেটা ভেতর থেকে যদি আসে আপনাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুরকমভাবেই কিন্তু আপনার ভেতরে একটা সুন্দর, যেটাকে আমরা বলি ওয়েলবিং, সেই ওয়েলবিংয়ের জায়গায় নাচ খুব সুন্দর একটি টুল হতে পারে। আমরা সার্বিকভাবে ভাববো, শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রেও কিন্তু একদম। নাচ যে কোনো বয়সের জন্যই খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা নিতে পারে। আমরা শাশ্বতীদির কাছ থেকে শুনলাম। আমি চাইবো পরবর্তী সময়ে আবার তোমাকে আরো একদম, অন্য কোনো একদম। বিষয় নিয়ে, নাচ নিয়ে ইন ডিটেলস যদি তোমার ইনস্টিটিউটে গিয়ে যদি আমরা একটু প্রসেসগুলো হ্যাঁ, দেখতে পাই, নিশ্চয়ই, সেরকম নিশ্চয়ই। কোনো ভিডিও নিশ্চয়ই আমরা নিয়ে আসবো। তোমরা সঙ্গে থাকো এবং সেই সঙ্গে যেটা বলবো যে তোমরা যদি কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমরা কি ধরনের মানুষের সঙ্গে কথা বলাকে এনকারেজ করছো, বা কি ধরনের আলোচনা, কি ধরনের টপিক তোমরা আমাদের এই পডকাস্টগুলোর ভেতর দিয়ে চাইছো, তাহলে আমরা সেরকমভাবে কিন্তু একদম প্ল্যান করব আর তোমাদের প্রশ্নগুলোর নিয়মিত উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু আমি নই, আমার সঙ্গে যারা রয়েছেন তারা একদম। প্রত্যেকেই এই ভিডিওতে ট্যাগ করা থাকবেন, তারাও কিন্তু তোমাদের কমেন্টগুলোর সরাসরি উত্তর দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের দেখার জন্য। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো মানুষকে নিয়ে, নতুন কোনো পডকাস্ট সিরিজে।